আসসালামু আলাইকুম। আমি জাহিদ বলছি। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টাকার মান কেন কমছে? চলুন শুরু করা যাক। বাংলাদেশের টাকার মান আসলে কেন কমতেছে? এই গল্পটা আসলে আপনাদের সবার জানা দরকার। আমরা এটা চলুন বিস্তারিত আলোচনা করি। ২০২০ সালে $১ মান ছিল ৳৮৪। আজকে ২০২৬ সালে এসে সেটা হইছে ৳১২৩। মানে মাত্র ৫ বছরে টাকার মান কমেছে ৪৫%। এটা কেন হচ্ছে এবং এর প্রভাবে আমাদের পকেটে সরাসরি কোনো প্রভাব পড়ছে কিনা আজকে আমরা সেটা জানার চেষ্টা করব। সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। টাকার মান কমা আসলে কি? ধরেন আপনি বাজারে গেলেন, ৳১০০ আপনি আগে হচ্ছে ২ কেজি চাল পাইতেন, এখন আপনি পান হচ্ছে ১.৫ কেজি। এটাই হচ্ছে টাকার মান কমা। সো টাকার মান কমার আসলে কারণ কি? সো টাকার মান কমে হচ্ছে যখন আমদানি বেশি হয়, আমরা যখন বিদেশ থেকে কোনো কিছু বেশি আনি এবং রপ্তানি কম হয়, আমরা যখন কোনো কিছু বাইরে বিক্রি করি, আন্তর্জাতিক বাজারে অন্য দেশে বিক্রি করি, সেটা হচ্ছে রপ্তানি যখন আমাদের কম হয় এবং বাইরের উপর আমরা নির্ভরশীল বেশি হই, আমদানি বেশি হয়, তখন আসলে আমাদের আমরা ডলারের উপর নির্ভরশীল হই এবং আমাদের টাকার মান কমে যায়। আমরা বাইরে থেকে কি কিনি? আমরা বাইরে থেকে জ্বালানি তেল কিনি, গ্যাস কিনি, শিল্প মেশিনপত্র কিনি, খাদ্যশস্য, পেঁয়াজ কিনি, ওষুধের কাঁচামাল কিনি, ইলেকট্রিক পণ্য কিনি। ফলে কি হয়? আমদানি করতে ডলার লাগে, ডলারের চাহিদা বাড়ে, ডলারের দাম বাড়ে, টাকার মান কমে। আমদানির খরচ আরো বাড়ে। মূল সমস্যা আসলে এখান থেকেই শুরু। আরো কারণ আছে। আ সো ২য় কারণ হইতেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া। রিজার্ভ কি? রিজার্ভ হইতেছে বাংলাদেশ ব্যাংকের কাছে যে বিদেশি মুদ্রাগুলা জমা থাকে, সেটাই হইতেছে রিজার্ভ। সো বা আ আবার বাজারে হচ্ছে যখন ডলার সংকট হয়, ডলারের প্রয়োজন হয়, তখন রিজার্ভ থেকে হচ্ছে বাজারে সেই ডলার ছাড়া হয়। তো ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন। ২০২৩ সালে এসে সেটা কমে হইছে ২১ বিলিয়ন। ১ বছরে হচ্ছে ১ অর্থ বছরে মানে হচ্ছে এটা ইতিহাসে কখনো হয় নাই এবং শেষ এক অর্থবছরে $৫১০ কোটি হচ্ছে ছাড়া হইছে মার্কেটে। সো এ এ রিজার্ভ কমলে হচ্ছে ফলাফল হইতেছে রিজার্ভ কমলে বাজারে ডলার সরবরাহ কমে, ডলারের দাম বাড়ে, টাকার মান আরো কমে। এখন বাংলাদেশ ব্যাংক এখানে হচ্ছে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না আসলে। আরো ২ টা কারণ হচ্ছে হুন্ডি ও অবৈধ চ্যানেল। প্রবাসীরা যখন টাকা পাঠায়, ২ টা মাধ্যম আছে। একটা হচ্ছে আ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি ব্যাংকের থ্রুতে পাঠাইলে সেটা হচ্ছে তার যাকে পাঠাইছে তার অ্যাকাউন্টটা এসে হিট করে এবং সরকার তাকে হচ্ছে টাকা দেয়। ডলারটা হচ্ছে সরকারের কাছে জমা থাকে। সরকারের কাছে ডলার হিসেবে থাকে এবং সরকার সেটাকে টাকাতে কনভার্ট করে গ্রাহককে দিয়ে দেয়। সো সরকারের কাছে ডলারটা জমা হয়ে যায়। কিন্তু যখন হচ্ছে এই টাকাটা হচ্ছে সে বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে পাঠায়, অবৈধ কোনো চ্যানেলে পাঠায়, তখন আর সরকারের কাছে ওই টাকা আসে না। সরকারের কাছে হচ্ছে আ যে আ হুন্ডির মাধ্যমে দেয়, সে টাকাই দেয় গ্রাহককে। তখন আর সরকার এটা নিয়ে কিছু করতে পারে না। সো এটার সমাধান হচ্ছে বৈধ পথে রেমিটেন্স পাঠাইতে হবে। কারণ ৪ হচ্ছে আ অর বৈশ্বিক অস্থিরতা। যেমন হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়ছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে কি হইছে? আমাদের বেশি ডলারে হচ্ছে জ্বালানি তেল কিনতে হইছে। আমাদের ডলার খরচ হইছে। মধ্যপ্রাচ্যে এবং হচ্ছে উম যুদ্ধ পরিস্থিতির কারণে হচ্ছে ডলার বাজারে অনিশ্চয়তা দেখা দিছে। আমেরিকা যদি হচ্ছে এখন সুদের হার বাড়ায়, তাইলে হচ্ছে ডলারের দাম আরো বাড়বে।
সো হচ্ছে সংক্ষেপে হইতেছে আমদানি বেশি হইলে রিজার্ভ থাক কম থাকলে এবং হচ্ছে হুন্ডি চ্যানেলে হচ্ছে যদি আহ, টাকা পাঠানো হয় এবং বৈশ্বিক চাপ, এই চারটা মিলে হচ্ছে টাকার মানকে দুর্বল করে। সো আমাদের জীবনে এটার কি প্রভাব পড়ছে? আমাদের জীবনে প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ছে, শিল্প ও ব্যবসার কাঁচামাল আমদানির খরচ বাড়ে, পণ্যের দাম বাড়ার কারণে হচ্ছে পণ্যের দাম বাড়াইতে হয়। সঞ্চয়ের মূল্য কমে যায়। আপনি ব্যাংকে ১,০০,০০০ টাকা রাখার ফলে আগে ওই ১,০০,০০০ টাকা দিয়ে যা করতে পারতেন, এখন ওই ১,০০,০০০ টাকা উঠাইলে তা করতে পারবেন না। এবং দিন, দিন সেটা কিন্তু বাড়বে। আপনি হচ্ছে ১,০০,০০০ টাকা এখনো রেখে দিলে সেটা যেই ভ্যালুটা এখন দিচ্ছে সেটা ৫ বছর পরে হয়তো টাকার মান আরো কমে যাবে এবং ওই ভ্যালুটা সেটা আর এড করবে না। এবং হচ্ছে বিদেশ যাওয়ার হচ্ছে ভিসা ফি, টিকিট সবকিছু টাকা হিসেব করলে অনেক বেশি লেগে যায়। শিক্ষা হচ্ছে বিদেশে বিদেশে পড়ার খরচ অনেক বেড়ে যায়। আহ সেই প্রভাবগুলো আমাদের উপর পড়ে। সমাধান কি? আসলে সমাধান হইতেছে রাতারাতি আসলে এগুলা ঠিক হবে না। তবে হচ্ছে উপায় আছে। উপায় হইতেছে আমাদের স্বয়ংসম্পূর্ণ হইতে হবে। আমাদের হচ্ছে রপ্তানি বাড়াইতে হবে। আমাদের বিদেশে আমাদের পণ্য বেশি, বেশি বিক্রি করতে হবে। আমাদের গার্মেন্টস পণ্য হচ্ছে বিদেশে যায়। গার্মেন্টস পণ্য ছাড়া আরো অন্যান্য পণ্যও বিদেশে পাঠাইতে হবে বিক্রি করার জন্য। এবং হচ্ছে আইটি সেক্টর আছে, চামড়া শিল্প আছে, এগুলোতে মনোযোগ দিতে হবে। এবং জনগণকে হচ্ছে উৎসাহিত করতে হবে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য। আমদানি নির্ভরতা কমাইতে হবে। আমাদের উৎপাদন বাড়াইতে হবে। আমাদের যে খাদ্যশস্য উৎপাদন বাড়াইতে হবে। সবকিছুর উৎপাদন আমরা যাতে স্বয়ংসম্পূর্ণ হইতে পারি, এই চেষ্টা করতে হবে। আমাদের উৎপাদন বাড়লে হচ্ছে আমাদের আ ডলার খরচ করে কেনা লাগবে না। আমাদের ডলারের যে রিজার্ভটা থাকবে। সো হচ্ছে কৃষি ও শিল্পে বিনিয়োগ করা দরকার। এবং হচ্ছে বিদেশি বিনিয়োগ আনতে পারলে, বিদেশি বিনিয়োগটা আসলে ডলারে আসে। সো কেউ যদি বিদেশ কোনো বিদেশি যদি কোম্পানি বা হচ্ছে কোনো সরকার যদি আমাদের দেশের বিভিন্ন ব্যবসা খাতে, বিভিন্ন খাতে যদি বিনিয়োগ করে, সেক্ষেত্রে হচ্ছে টাকাটা হচ্ছে ডলারে আমাদের রিজার্ভে জমা হবে। আ সেক্ষেত্রে এবং হচ্ছে আমাদের কর্মসংস্থানও বাড়বে। সো হুম, এদিক থেকে আমাদের আ আ সংকটটা কেটে যাবে। সো এইটা হচ্ছে মূলত হচ্ছে দীর্ঘমেয়াদী উম উম উপায়। রাতারাতি এটা আসলে ঠিক হওয়ার কোনো উপায় নাই। সো আজকে এই পর্যন্তই। সো এই গল্পটা আসলে শুধু বাংলাদেশের না, এটা হচ্ছে এই ভারতীয় উপমহাদেশে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং হচ্ছে তুরস্ক এই ফাঁদে আসলে সবাই পড়ে আছে। আ সো আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে ভিডিও সেটাতে আমরা আলোচনা করব শ্রীলঙ্কা কিভাবে দেউলিয়া হইছে। বাংলাদেশ আসলে শ্রীলঙ্কার পথে যাচ্ছে কিনা। তো আপনি যদি এই ভিডিওতে ইন্টারেস্টেড হন, পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানাইতে কমেন্ট করুন। এবং এরকম আরো ভিডিও পাইতে হলে আমাদের বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শোনার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।